The hopes that you bring, the dreams that you share, the pleasure you get when you know that we care. The faith that you place, the trust that we share, the joy in your heart when you know that we care. You before we, at USV. You before we, at USV. USV, your reliable healthcare partner. নমস্কার, আমার নাম ডক্টর একে সিং। আমি ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইন এক্সপার্ট, জিডি ডায়াবেটিস হসপিটাল, কলকাতায় আছি। আজকে আমরা এই স্টুডিওতে ডায়াবেটিসের নিয়ে আলোচনা করতে বসেছি। ডায়াবেটিসের উপরে চর্চা থাকবে। যেহেতু ডায়াবেটিস আজকে যদি মডার্ন চিকিৎসাতে আপনি দেখেন, তো আজকে যে কোনো মেডিসিন অর্ডারে ডায়াবেটিস রোগীর সংখ্যা 5 জন মধ্যে একজনের ডায়াবেটিস হতেই হবে। ডায়াবেটিস এমনি জেনারেল মেডিসিন ওপিডিতে, অফকোর্স ডায়াবেটিস ওপিডিতে সব ডায়াবেটিস রোগীই থাকবে, কিন্তু মেডিসিন ওপিডিতে যদি দেখা হোক তো 5 জনের মধ্যে একজনের ডায়াবেটিস আছে, সেরকমই ডেটা আছে। আজকের ডেটে 2019-এর যেটা সবথেকে লেটেস্ট ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের 2019-এর যে অ্যাটলাস বেরিয়েছিল, সেটা আইডিএফের মিটিংয়ে সাউথ কোরিয়া বুসানে হয়েছিল। তাতে কারেন্টলি ডেটা দেখাচ্ছে যে ইন্ডিয়াতে 130 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের এই মুহূর্তে ডায়াবেটিস আছে। তাতে 95% রুগীদের টাইপ 2 ডায়াবেটিস আছে, যেটা বড়দের ডায়াবেটিস, আর 5% রুগীদের টাইপ 1 ডায়াবেটিস আছে, যেটাকে আমরা জুভেনাইল ডায়াবেটিস বলি, যেটা মূলত বাচ্চাদের হয়। এবার ন্যাচুরালি ডায়াবেটিস ভারত দেশ আজকের ডেটে, কিছুদিন আগে পর্যন্ত ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলে নাম্বার 1 ছিল। আজকের ডেটে আমরা নাম্বার 2-তে আছি। চায়নাতে সবথেকে বেশি ডায়াবেটিস আছে। সো আনফর্চুনেটলি উই হ্যাভ গট এ ডুবিয়াস ডিস্টিংশন অফ বিকামিং ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। রাইট নাও আমরা চায়নার পরেই ইন্ডিয়াতে সবথেকে বেশি ডায়াবেটিস রোগী আছে। আজকে আমরা স্টুডিওতে আলোচনা করতে বসেছি। আমার সঙ্গে 3 জন প্যানেলিস্ট আছেন। আমার ডান দিকে ডক্টর ইন্দিরা মেশনাম, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আরজিকার মেডিকেল কলেজ, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি। নমস্কার ইন্দিরা। ডক্টর কল্যাণ কুমার গঙ্গোপাধ্যায়, সিনিয়র এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ফোর্টিস অ্যান্ড পিয়ারলেস হসপিটাল, আমাদের সঙ্গে আছেন। নমস্কার কল্যাণবাবু। ডক্টর সৌত্বিক সিদ্ধান্ত, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এসএসকেএম হসপিটাল, আইপিজিএমআর, এন্ডোক্রাইনোলজিস্ট, ডায়াবেটিস ডিপার্টমেন্টে। তো আমরা শুরু করি আজকে আলোচনা। প্রথমে আমি ডক্টর ইন্দিরা আপনার কাছে আসছি, যে আজকে যেই আমি বললাম ইন্ট্রোডাক্টরি রিমার্কসে যে ভারত দেশের সবথেকে বেশি ডায়াবেটিস, কি কারণ? আমাদের র্যাপিড আরবানাইজেশনের জন্য আমাদের পুরোপুরি লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। আজকাল আমরা আগে খুব ডায়েট সাফিসিয়েন্ট ছিল না, কিন্তু এখন আমাদের ডায়েটগুলো অনেকটা ক্যালোরি হয়ে গেছে। প্লাস আমরা কিন্তু খুব একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ করছি না। সেজন্য এই র্যাপিড আরবানাইজেশন লাইফস্টাইল চেঞ্জের জন্য ওবিসিটি হচ্ছে। ওবিসিটির সঙ্গে ডায়াবেটিস অনেকটা ক্লোজলি লিঙ্কড। তারপরে মাদারগুলো ম্যাটার্নাল ওবিসিটি প্লাস ম্যাটার্নাল ডায়াবেটিস জন্য বাচ্চাগুলো লার্জ ফর জেস্টেশনাল এজ, মানে ম্যাক্রোসোমিয়া বেবি হচ্ছে, সেই বাচ্চাগুলো কিন্তু পরের দিকে ডায়াবেটিস হয়ে যাচ্ছে। আর একটা জেনেটিক ফ্যাক্টরস তো আছে। along with it আমাদের যেটা হচ্ছে আমাদের প্রি ডায়াবেটিস, মানে ডায়াবেটিসের যে আগে স্টেজ থেকে ডায়াবেটিসের যেটা প্রোগ্রেশন আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে ওয়েস্টার্ন কাউন্টারপার্টসের কম্প্যারিজনে। এইগুলোর জন্য কিন্তু আমাদের ডায়াবেটিস এত এক্সপ্লোশন হয়ে যাচ্ছে। আজকাল আমরা দেখি বেশিরভাগ যে ইয়াং জেনারেশনগুলো একবারে অ্যাডোলেসেন্ট, সবে 18-20 বছরের ছেলে মেয়েরা অড্ডোরে আসে তার বাবা মা রিপোর্ট নিয়ে ব্লাড সুগার। হঠাৎ করে এই যে জেনারেশন দ্যাট কন্ট্রিবিউটস মেজরিটি টু আওয়ার পপুলেশন, তাদের হঠাৎ কি হলো, কেন ওদের অত তাড়াতাড়ি ডায়াবেটিস হয়ে যায়? হ্যাঁ, এটা ঠিক কথাই। মানে আগেকার দিনে আমরা 30 বছর আগে আমরা ওভারওয়েট বাচ্চা খুব কম দেখতাম, কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে ডায়াবেটিস একটু বয়সকালে হয়, যারা ওভারওয়েট বা ওজন বেশি তাদের বেশি হয়, কিন্তু আমরা বাচ্চাদের মধ্যে এখন বেশি দেখতে পাচ্ছি। কারণগুলো আপনি ভালোভাবে বলেই দিলেন। এবং
যদি দেখি আমরা শহরের মধ্যে 10 থেকে 15%, 10 to 15% চিলড্রেন ওভারওয়েট বা ওজন যা হওয়া উচিত তার থেকে বেশি। এবং এই কারণগুলোর জন্যে যেহেতু ওজন বেশি, লাইফস্টাইল যেটা ডক্টর মহেশনাম এখনই বললেন, লাইফস্টাইল ভালো নয়, এই সবগুলো মিলিয়ে টাইপ 2 ডায়াবেটিস এটা বড়দেরই হয়, সেটা এখন আমরা বাচ্চাদের মধ্যে অনেক বেশি দেখতে পাচ্ছি। এই ডায়াবেটিস নিয়ে যেটা আমরা আলোচনা শুরু করলাম, এটা কিভাবে ডায়াগনোসিস করব? ডায়াবেটিস মেলাইটাস বা মধুমেহ রোগ ডিটেক্ট করার জন্য প্রধানত আমরা 3টে রক্ত পরীক্ষা করি। ফাস্টিং প্লাজমা গ্লুকোজ মানে খালি পেটে রক্তের শর্করার পরিমাণ, 2 আওয়ার পোস্ট ওরাল গ্লুকোজ লোড মানে 75 গ্রাম গ্লুকোজ আমরা 300 ml জলে খেয়ে নেব 3 মিনিট, তার 2 ঘন্টা পরে ব্লাড সুগারটা মাপবো। আর গ্লাইকেটেড হেমোগ্লোবিন বা HbA1c টেস্ট। যদি আপনার ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 126 মিলিগ্রাম পার ডেসিলিটার কিংবা 2 আওয়ার পোস্ট গ্লুকোজ লোড 200 মিলিগ্রাম পার ডেসিলিটার বা গ্লাইকেটেড হেমোগ্লোবিন 6.5%-এর বেশি হয়, তাহলে অবশ্যই যে কোনো একটা যদি থাকে তাহলে অবশ্যই আপনার ডায়াবেটিস মেলাইটাস হয়েছে এবং নিকটবর্তী ডাক্তারবাবু বা স্বাস্থ্যকেন্দ্রে অবশ্যই যোগাযোগ করা উচিত। আপনার দ্বিতীয় পার্টে আসি যে কি টার্গেট হওয়া উচিত। আইডিয়ালি দ্য ব্লাড সুগার টার্গেট শুড বি খালি পেটে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 80 থেকে 130 মিলিগ্রাম পার্সেন্টের মধ্যে, 2 আওয়ার পোস্ট প্র্যান্ডিয়াল লেভেল শুড বি 140 থেকে 180 মিলিগ্রাম পার্সেন্টের মধ্যে এবং HbA1c 6.5 থেকে 7%-এর মধ্যে। কিন্তু আপনি যেটা বললেন বিভিন্ন বয়সে বিভিন্ন টার্গেট। কি কি খাওয়া উচিত সুগার রোগীদের, কি কি খাওয়া উচিত নয়? তাহলে ডায়াবেটিসের কন্ট্রোলের সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিসটা লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনটা কিন্তু ডায়েট আছে, এক্সারসাইজ আছে আর বিহেভিয়ারাল মডিফিকেশন, এইগুলো আছে। তাহলে ডায়েট নিয়ে বলতে গেলে আমাদেরকে একদম ব্যালেন্স ডায়েট খেতে হবে, যেখানে আমাদের ডায়েট অনেকটা শাক সবজি, লটস অফ গ্রিন লিফি ভেজিটেবলস, ফল খাবো কিন্তু ফলের রস নয়, ফল খাবো। তারপরে হোল গ্রেনস খেতে হবে, ভাতে পরিমাণ বা রুটি পরিমাণ কিন্তু কমাতে হয়। আমাদের তেল অয়েলের পরিমাণও অনেকটা কম খেতে হয়, ব্যালেন্স ডায়েট হতে হবে, প্রোটিনটা অ্যাডিকুয়েটলি খেতে হবে, নুন কমাতে হবে। এরকম ব্যালেন্স ডায়েট খেলে কিন্তু ওষুধ ডায়াবেটিসের ম্যানেজমেন্টে অনেকটা হেল্প করেন, অনেকবার ওষুধের ডোজও কমানোও যেতে হতে পারে। সেই জন্য এতে কিন্তু অনেকটা ডায়াবেটিস ম্যানেজমেন্টে ইম্পর্ট্যান্ট পার্ট। ডক্টর গাঙ্গুলি, আপনার কাছে আসছি, তো ডায়েট হলো, এরপর কি? তাহলে এখনই ডক্টর মহেশনাম বললেন ডায়েট, তারপর এক্সারসাইজ। আর এক্সারসাইজ মানে এটা একটা ওষুধের সমান। এক্সারসাইজ সিম্পল ওয়াকিং করলেই হবে, 30 মিনিট টানা ওয়াকিং এভরিডে, কিন্তু এটা রেগুলার বেসিসে করতে হবে। এই না যে আমাকে ঘাম ঝরা করতে হবে। আপনি যদি খুব তাড়াতাড়ি হাঁটেন বা দৌড়ান তাহলে কম সময়, আস্তে হাঁটলে বেশি সময় হাঁটতে হবে। জাস্ট হাঁটলেই হবে, একবারে হাঁটতে পারলে খুব ভালো। কোনো কারণে যদি আপনি একবারে না পারেন তাহলে আপনি সকালে একবার, বিকেলে একবার। এই না যে সকালেই হাঁটতে হবে, আপনি বিকেলেও হাঁটতে পারেন। ডক্টর সত্যিক, আপনার কাছে আসছি। অনেক সময় পেশেন্ট ডাক্তারবাবু আমার বাড়িতে তো কারো নেই, আমারই প্রথম হলো। তো এই জেনেটিক ব্যাপারটা ডায়াবেটিসের কতটা ইম্পর্টেন্ট? সবের কি বাড়ি থেকে ডায়াবেটিস হতেই হবে যদি প্রথম কারো ডায়াবেটিস ধরা পড়ে? এটা নিয়ে কি আপনার বক্তব্য? এনভায়রনমেন্টাল মানে পরিবেশগত ফ্যাক্টর ছাড়াও জেনেটিক কম্পোনেন্টটাও একটা ডায়াবেটিস মেলাইটাস রোগীর একটা ইম্পর্টেন্ট একটা রিস্ক ফ্যাক্টর। আমরা ভারতীয়রা, যেটা আপনি অলরেডি বলেছেন, আমরা ভারতীয়রা বাই রেসই অ্যাট রিস্ক অফ ডায়াবেটিস, একটা ডায়াবেটিসের রিস্ক আছে। এছাড়া যদি আমাদের মা বাবা বা ভাই বোন দাদাদের ডায়াবেটিসের থাকে তাহলে ডেফিনেটলি আমার হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। তার মানে এই নয় যে আমার হবে। সেই জন্য তাদের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন বা হেলদি জীবনযাপন করা খুবই ইম্পর্টেন্ট। আমি ফিরে আসছি ডক্টর ইন্দিরার কাছে। তাহলে তো এই জেনেটিক ব্যাপারটা হলো, এবার বলেন ডায়াবেটিস, ডায়েট, এক্সারসাইজ তো আমরা আলোচনা করলাম, এবার চিকিৎসা কি? তো ট্রিটমেন্ট এখন আমাদের ডায়াবেটিসের জন্য ট্রিটমেন্ট এখন অনেকটা প্রোগ্রেস করে গেছে, প্রোগ্রেস করারও বাকি আছে কিন্তু অনেকটা প্রোগ্রেস করে গেছে। তাহলে আমরা দুটো মেন টাইপে ডিভাইড করতে পারি। একটা তো মৌখিক ওষুধ মানে ওরাল ট্যাবলেট, বা নেক্সটটা ইনজেকশন। তাহলে এখন ইনজেকশনটা ইনসুলিন হতে পারে বা নন ইনসুলিন ইনজেক্টেবল। ইনজেকশন আছে কিন্তু সেটা ইনসুলিন নয়। এখনকার ওষুধগুলো অনেকটা অ্যাডভান্স আছে ইন দ্য সেন্স কি ওষুধগুলো দুম করে এখন সুগার ফল করায় না। তারপরে অনেকটা হার্ট প্রোটেকশন, কিডনি প্রোটেকশন এইগুলো করে। তারপরে ইনজেকশন ইনসুলিন, এখন অনেক রকমের ইনসুলিন আছে যেটা আমরা জাস্ট খাওয়ারে আগে দিতে পারি। সবসময় খাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক না ছাড়া দিনে একবার দিতে পারি। অনেক লোক বলে যে একবার ইনসুলিন যদি শুরু করেন
তো আমাকে কি সারা জীবনে ডাক্তারবাবু নিতে হবে, ওই জন্য আমি ইনসুলিন নিচ্ছি না? অ্যাকচুয়ালি ইনসুলিন কি কারণে শুরু হয়েছে সেটা বিশাল ইম্পর্টেন্ট। সাপোজিং একটা পেশেন্ট এমনি ঠিকঠাক ছিল, সুগার কন্ট্রোল ছিল, কিন্তু পেশেন্টের হঠাৎ করে একটা ইনফেকশন হয়েছে বা সার্জারি হয়েছে, সেটার জন্য আমাদের একটা ইনসুলিন দিতে হয়, নাম্বার 1 গ্রুপ। সেকেন্ড গ্রুপ যেটা আছে এখন অনেকটা বেশি আছে, সেটা কন্ট্রোল করার জন্য একটা শর্ট টার্ম ইনসুলিন ইউজ করলাম, এইটা সেকেন্ড গ্রুপ। আর একটা থার্ড গ্রুপ আছে যেটা অনেকটা ট্যাবলেট, সব রকমের ট্যাবলেট দেওয়ার পরেও কিন্তু সেই পেশেন্টে ইনসুলিন সুগার কন্ট্রোল হচ্ছে না, তাহলে আমাদেরকে ইনসুলিন দিতে হচ্ছে। ডক্টর গাঙ্গুলি, আপনার কাছে আসছে, অনেক সময় পেশেন্ট বলেন যে ডাক্তারবাবু আমি যে ট্যাবলেট খাচ্ছি, এই যে সারা জীবন ট্যাবলেট খেয়ে যাচ্ছে আজকে 15, 16, 18 বছর ধরে, এটা কি আমার কোনো ক্ষতি করছে? এটা কি আমার কিডনি খারাপ করে দেবে? বলে এটা নিয়ে কি বক্তব্য আপনার? না, এখানে পাশাপাশি আমাদের এটা জানতে হবে, যদি আমি ওষুধগুলো না নিই তাহলে আমার কি ক্ষতি হবে। যদি আমি ওষুধ না নিই তাহলে ক্ষতি প্রচুর, আর নেওয়ার ক্ষতি অনেক অনেক কম। এখন অনেক মডার্ন মেডিসিনস বেরিয়েছে, মডার্ন ইনসুলিন বেরিয়েছে, যেগুলো অনেক সেফ এবং ট্রায়ালগুলো অনেক দিন ধরে চলেছে, অনেক বছর ধরে চলেছে, এবং আমরা দেখেছি যে অনেক বছর চলা সত্ত্বেও কমপ্লিকেশন রেট খুবই কম। হ্যাঁ, একটা জিনিস বলা যেতে পারে যে কিছু কিছু ওষুধ এবং ইনসুলিন অনেক দিন নেওয়ার পরে ওয়েট গেইন বা একটু ওজন বাড়তে পারে। ওষুধে হাইপোগ্লাইসিমিয়া বা শর্করার মাত্রা যা দরকার তার থেকে বেশি কমে যাওয়া, সেটা হতে পারে। কিন্তু সেটা তাদেরই হয় যারা খাবার দাবার টাইম মতো খায় না, বা ওষুধগুলো ঠিক মতো নেয় না, বা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্লাড টেস্টগুলো রেগুলার না করিয়ে ওষুধগুলো চালিয়ে যায়, সেখানে সুগার ফল হওয়ার। তাহলে এই যে লং টার্ম কমপ্লিকেশন যদি আমরা বলি কয়েকটা যদি আছে, সেটাও অ্যাকচুয়ালি যদি আমরা রেগুলার বেসিসে ফলো আপ, রেগুলার বেসিসে ওষুধ টাইম মতো খাবার দাবার করি, সেটাও আমাদের কম হবে। যখন এসব আলোচনা হচ্ছে ওষুধ নিয়ে, তো ডায়াবেটিসের চিকিৎসা যদি কেউ না করে, যদি টার্গেট সুগার কন্ট্রোল না রাখতে পারে, তো কি কি ক্ষতি হতে পারে, কি কি কমপ্লিকেশন হতে পারে ডায়াবেটিসে? ডায়াবেটিস চিকিৎসা যদি ঠিকঠাক একটা পেশেন্ট না করে তাহলে তার অনেকগুলো ক্ষতি হতে পারে। এমন কোনো অর্গান নেই যাকে ডায়াবেটিস ইনভলভ করে না, তবে প্রাইমারিলি যে অর্গানগুলো ইনভলভ করে সেটা হচ্ছে ডায়াবেটিস অনেক সময় চোখের যে পর্দা আছে রেটিনা, সেটা ইনভলভ করে অনেক পেশেন্টের ভিজুয়াল প্রবলেমস, এমনকি ব্লাইন্ডনেস, পেশেন্ট অন্ধ হয়ে যেতে পারে। ডায়াবেটিক কিডনিকে ইনভলভ করে অনেক সময় পেশেন্টের ডায়াবেটিক কিডনি ডিজিজ হয়, যার জন্য পেশেন্টের ডায়ালিসিস বা রেনাল ট্রান্সপ্ল্যান্ট প্রতিস্থাপন পর্যন্ত চলে যেতে হতে পারে। অনেক পেশেন্ট হাত পা ঝিনঝিন করে, টিংলিং আর নামলেস যেটা আমরা বলি, যে নার্ভ ডায়াবেটিক নিউরোপ্যাথি, অনেক সময় নার্ভ ইনভলভমেন্ট হয়, এমনকি পেশেন্টের তার জন্য ডায়াবেটিক ফুট আলসার, পায়ে ঘাও হতে পারে এবং তার জন্য তার পা বাদও চলে যেতে পারে। এছাড়াও ডায়াবেটিস পেশেন্টদের হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা দ্বিগুণ এবং অনেক সময় 4 গুণও হয়ে যায়। সেই জন্য নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করে এবং ব্লাড সুগারকে টার্গেটে রাখা অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। The hopes that you bring, the dreams that you share, the pleasure you get when you know that we care, the faith that you place, the trust that we share, the joy in your heart when you know that we care. You before we, at USV, you before we, at USV. USV, your reliable healthcare partner. ডক্টর ইন্দিরা, আপনার কাছে ফিরে আসছি, একটু স্পেশাল সিচুয়েশন। ডায়াবেটিস প্রেগনেন্সির সময় নিয়ে যদি কিছু বলেন, যে একজন প্রেগনেন্ট মহিলার ডায়াবেটিস আছে, তাদের কি করা উচিত, কি অ্যাপ্রোচ হওয়ার কথা? ডায়াবেটিস প্রেগনেন্ট মহিলাতে যখন ডায়াবেটিস হয় মেনলি 2 টাইপে হয়। একটা তো হয় কি সুগার বা ডায়াবেটিসটা প্রেগনেন্সির সময় এসে গেছে, আর সেকেন্ড টাইপটা হয় যেটা আগে থেকে ছিল। যেটা প্রেগনেন্সির সময় এসে গেছে সেটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তাহলে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বা আগে থেকে যেটা ডায়াবেটিস ছিল, আমাদের কিন্তু সুগার কন্ট্রোল খুব ভালো হতে হবে, কারণটা যেটা ডক্টর সাত্বিক আগে বলেছিলেন তার থেকেও কিন্তু আরও টাইট কন্ট্রোল করতে হবে। সেটা করার জন্য লাইফস্টাইল মডিফিকেশন ডেফিনেটলি, ডায়েট, অনেক পেশেন্ট কিন্তু শুধু ডায়েট কন্ট্রোল লাইফস্টাইলে কিন্তু ওষুধ লাগে না, এই জিডিএমগুলো কিছু পেশেন্ট অ্যারাউন্ড 30% লাগে, তার মধ্যে আমরা ইনসুলিন দিতে পারি, মাঝে মাঝে আমরা কিছু ওরাল ট্যাবলেটও দিই। নেক্সট যেটা আছে, যেটা আগে থেকে ডায়াবেটিস ছিল, এখন পেশেন্ট প্রেগনেন্ট হলেন,
ডক্টর গঙ্গোপাধ্যায় যখনই আগে বললেন কি এখন কিন্তু ইয়াং পিপলে কিন্তু সুগার হয়ে যাচ্ছে, সেই ইয়াং মহিলা কিন্তু পরে প্রেগনেন্ট হয়ে যেতে পারে, সেগুলোকে বা আগে টাইপ 1 স্যার যেটা বললেন টাইপ 1 জুভেনাইল ডায়াবেটিস, সেই পেশেন্টগুলো যদি প্রেগনেন্ট হয়ে যায় সেগুলো বলি আমরা প্রি-জেস্টেশনাল ডায়াবেটিস। তাহলে এনাদের কিন্তু একটু আলাদা ট্রিটমেন্ট বা অ্যাপ্রোচ আছে, ওনাদেরকে অ্যাডভাইস করতে হবে কি প্রেগনেন্ট হওয়ার আগে সুগারটা ভালো করে কন্ট্রোল করতে, HbA1cটা 6.5 বা 6-এর নিচে আনতে, along with it তারপরে সেটা আর প্রেগনেন্ট যখন হয় বা প্রেগনেন্সি ডায়াগনোস যখন হয় তখন যদি ট্যাবলেট খেতেন সেটা কিন্তু মোস্টলি ইনসুলিনে চেঞ্জ করতে হয়। এইটা ছাড়া মহিলার ওই প্রেগনেন্সির সময় কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, তার মধ্যে চোখ খারাপ হয়ে যেতে পারে, কিডনি খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য ওইগুলো চেক আপ করা, মানে নেফ্রোপ্যাথি প্লাস রেটিনোপ্যাথি কিন্তু চেক আপ করতে হয়। ইন আদার ওয়ার্ডস ডায়াবেটিস মানে প্রেগনেন্সির সময় যদি থাকে সেটা আরও টাইটার কন্ট্রোল দরকার, কারণটা আমরা সুগারটা কন্ট্রোল করছি বোথ ফর দ্য মাদার অ্যান্ড দ্য চাইল্ড। ডক্টর গাঙ্গুলি, আপনার কাছে ফিরে আসছি। এবার এই ডায়াবেটিসের কমপ্লিকেশন নিয়ে আলোচনা করলাম যে ডায়াবেটিস থেকে হার্ট অ্যাটাক হবার প্রবণতা অনেকটা বেড়ে যায়, ডায়াবেটিস রোগীদের 2 থেকে 3 গুণ বেশি চান্স থাকে হার্ট অ্যাটাক হবার, কিডনি রেটিনাল ডিজিজ, নিউরোপ্যাথি এসব নিয়ে আলোচনা হলো। কীভাবে এগুলোকে আটকাবো, স্পেশালি হার্ট অ্যাটাককে কীভাবে কমাবো, বাকি কমপ্লিকেশনসগুলোকে কীভাবে কমাবো? হ্যাঁ, একেবারে ডায়াবেটিসের জন্য যে ধমনী, যে আর্টারির মধ্যে যে রক্ত যায় সেই আর্টারিগুলো শুরু হয়ে যায়, তো হার্ট অ্যাটাক, মাথায় প্যারালিসিস, স্ট্রোক, পায়ের সার্কুলেশন কমে গিয়ে পা কেটে বাদ দেওয়া, এই কমপ্লিকেশনগুলো ধমনী বন্ধ হয়ে যাওয়ার জন্যে। এবং ডায়াবেটিসের ডিরেক্ট কমপ্লিকেশন যেটা আমরা কিডনি খারাপ বা ব্লাইন্ডনেস, চোখের রেটিনা এফেক্ট করা বা পায়ের নার্ভ এফেক্ট করা, এই তিনটেতে দেখা গেছে সুগার যদি আমরা একদম ভালোভাবে রাখতে পারি, যে কমপ্লিকেশনগুলোকে পুরোপুরি আটকাতে পারি, বা যদি এরা শুরু হয়ে থাকে এর দ্রুত বেগে যে প্রোগ্রেশন সেটাকে আমরা আটকাতে পারি। এবং হার্ট অ্যাটাক, প্যারালিসিস, ডায়াবেটিসের সাথে সুগারের সাথে অন্য জিনিসগুলো যে প্রেশার, কোলেস্টেরল, সেগুলোকে কন্ট্রোল করলে দুটো মিলিয়ে যদি আমরা করতে পারি তাহলে এই হার্ট অ্যাটাক, প্যারালিসিস, পা কেটে বাদ যাওয়া, এগুলো অনেকটা মাত্রা আমরা কমিয়ে দিতে পারি। আরও কি অ্যাপ্রোচ সুগার রুগীদেরকে খেয়াল রাখা উচিত? শুধু ডায়াবেটিস কি না আরও তার সঙ্গে আরও অ্যালাইড যে অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশনসগুলো থাকে, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ সুগার রুগীদের কি হওয়া উচিত? ব্লাড সুগার রুগী বা ডায়াবেটিক রুগীদের শুধু ব্লাড সুগার কন্ট্রোল করলেই হবে না, এছাড়াও অন্যান্য কোনো রোগ যদি থাকে তাহলে সেটাকেও নিয়ন্ত্রণে রাখা উচিত, যেমন হাইপারটেনশন বা অতিরিক্ত রক্তচাপ। অতিরিক্ত রক্তচাপ থাকলে সেইটাকেও আমাদের নিয়ন্ত্রণে রাখা উচিত এবং টার্গেট রাখা উচিত ব্লাড প্রেশার শুড বি 130 বা 130/80 মিলিমিটার অফ মার্কারি। এছাড়া আপনার শরীরে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, বিশেষ করে খারাপ কোলেস্টেরল বা LDL কোলেস্টেরল, তাহলে সেটাকেও ওষুধ এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কমানো উচিত, এবং শরীরে ভালো কোলেস্টেরল বা HDL কোলেস্টেরলের মাত্রাও বাড়ানো উচিত, আর ট্রাইগ্লিসারাইডের মাত্রাও কমানো উচিত। এছাড়াও আপনি যদি ধূমপান বা যে কোনো তামাক সেবন করেন সেটা স্ট্রিক্টলি বর্জন করা উচিত। এছাড়া স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত শরীরচর্চা সব মিলিয়ে আমার ডায়াবেটিসের সঙ্গে সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক রোগগুলো কন্ট্রোলে থাকবে। একটা ডায়াবেটিস রোগীকে আপনি কি মেসেজ দিতে চান? ডায়াবেটিস সংখ্যা বেড়েছে কিন্তু ডায়াবেটিসে প্রিভেন্ট করা যায়। ডায়াবেটিস যদিও হয়, যদি ডক্টরের সঙ্গে ভালো করে কনসালটেশন করে, লাইফস্টাইল মডিফাই, ওষুধ ঠিকঠাক খান, তাহলে কিন্তু আপনার লাইফটা হেলদি প্লাস লং হবে। আমি 3 আর 4 জিনিস বলবো। ডায়াবেটিস না হয়ে থাকলে 3, আহার ঠিকমতো করা, এক্সারসাইজ করা, তামাক সেবন না করা। ডায়াবেটিস হয়ে গেলে 4, সুগার কমানো, প্রেশারটা কন্ট্রোলে রাখা, কোলেস্টেরলটা কন্ট্রোলে রাখা এবং তামাক সেবন না করা। এই আমার মেসেজ। ডায়াবেটিস মেলাইটাস মানে একেবারেই শেষ নয়, এটা সবে শুরু। আমরা ডায়েট আর এক্সারসাইজ, লাইফস্টাইল নিয়ন্ত্রণে রাখি, নিয়মিত ডাক্তারবাবুর পরামর্শ নিই এবং সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আমার মেসেজ থাকবে, যেটা সবই বলেছেন, বারে বারে বলেছেন, যে সুগার হয়েছে তো প্যানিক করার কিছুই না। ডায়াবেটিস আজকে যুগে ঘরে ঘরে আছে, যেটা বললাম যে 1:5, 5 জনকে যদি আপনি রাস্তায় দাঁড়িয়ে সুগার টেস্ট করেন, একজনের সুগার সে জানে না, এক্ষুনি ধরা পড়বে। 70% মেজরিটি অফ দ্য পেশেন্টস অফ ডায়াবেটিস আর এসিমটোম্যাটিক, কোনো সিমটমস থাকে না। বলে আজকে আমরা বলি যে ইন্ডিয়ানসদের 25 বছর পরে প্রত্যেক বছরই সুগার চেক করা উচিত।
ওয়ান্স ইন এ ইয়ার যে আপনার ডায়াবেটিস হচ্ছে কি না। এবার সুগার যখন ডিটেক্ট হয়ে গেছে তো প্যানিক করার কিছুই না। লাইফস্টাইল বললাম, যেটা ডায়েট এক্সারসাইজ নিয়ে আলোচনা হলো, 6 মাস 1 বছর কিন্তু ডায়েট এক্সারসাইজেও সুগার কন্ট্রোল করা যায়। আজকে 6 রকমের ডায়াবেটিসের চিকিৎসা এসে গেছে। শুধু এটা সুগারই কন্ট্রোল করে না, এই নতুন মডার্ন মেডিসিনগুলো যদিও একটু দামি আছে কিন্তু এগুলো ভবিষ্যতে ডায়াবেটিস থেকে হার্ট অ্যাটাক বা কিডনিকেও প্রোটেক্ট করে। তো শুধু সুগারই কন্ট্রোল করে না, ওজনও কমায়, ব্লাড প্রেশারও কমায়। বলে ডায়াবেটিসের ওষুধ কিন্তু ব্লাড প্রেশার কমাচ্ছে, ডায়াবেটিসের ওষুধ ওজন কমাচ্ছে। আর এইগুলোকে কমার ফলে বা ওষুধের আরও একটা নিজস্ব ইউনিক অ্যাবিলিটি আছে যেটা হার্ট আর কিডনিকে প্রোটেক্ট করে। অনেক কিছু লেখা আছে ডেস্টিনিতে, ডাক্তারের কন্ট্রোলের বাইরে আছে, কিন্তু আমরা এগুলো চিকিৎসা দিয়ে এগুলোকে ডিলে করতে পেরেছি, এটুকু তো নিশ্চয়ই আছে। ফলে অ্যাট দ্য এন্ড অফ ডে সবাইকে আমার তরফ থেকে স্পেশাল ধন্যবাদ জানালাম ডিসকাশন জন্যে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করেন, অ্যান্ড শুধু ওষুধ খাওয়া নয়, তার ফলো আপে থাকবেন। এটা বলে শেষ করলাম। নমস্কার। The hopes that you bring, the dreams that you share, the pleasure you get when you know that we care, the faith that you place, the trust that we share, the joy in your heart when you know that we care. You before we at USV, you before we at USV. USV, your reliable healthcare partner.